5 আগস্টের আগের ঐক্যে কোনো চির ধরেনি। দেশে কোনো মতপার্থক্য নেই, বিশ্বকে সেটা জানিয়ে দিতে হবে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐক্যের লক্ষ্যে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি। পরে আইন উপদেষ্টা জানান, বাংলাদেশকে দুর্বল ও নতজানু ভাবার কোনো সুযোগ নেই। এ নিয়ে ঐকমত্যে পৌঁছেছে সব রাজনৈতিক দল। ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল। জাতীয় ঐক্য চায় অন্তর্বর্তী সরকার। সে লক্ষ্যে ছাত্রদের পর রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা। এই জাতি এই মজবুত অবস্থাতে আমরা এখন বৈঠকে অংশ নেয় বিএনপি, জামাত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, কোনো দুর্বলতা থেকে নয়, দেশের চলমান পরিস্থিতিতে সব রাজনৈতিক দলের ঐক্যমতের জন্যই এই বৈঠক। আমরা নানা মত নানা পথ এগুলো থাকবে, এটা যে কোনো জাতির মধ্যে থাকবে, কিন্তু এই বিষয়ে কোনো রকমের মতভেদ আমাদের নাই। যেভাবে আপনারা এই 5 আগস্টের পর থেকে একত্র হয়ে চলেছেন, সেই একতা এখনো ঐক্য, সেই মজবুত ঐক্য রয়ে গেছে এবং থাকবে, সেটা আমরা জনগণকে জানিয়ে দিলাম আজকে। তিনি আরো বলেন, নতুন বাংলাদেশকে দাবিয়ে রাখতে চক্রান্ত করছে একটি মহল। তাদের মিথ্যা প্রমাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। যে যত ষড়যন্ত্র করুক, যত অপপ্রচার করুক, যত কিছুই করুক, আমাদের থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না। কারণ আমাদের রক্ত এখনো শুকায় নাই। আমাদের দেয়ালে দেয়ালে যে লেখাগুলো আছে আসা যাওয়ার পথে রোজ পড়েন, সেগুলো মুছে যায় না, এখনো দগদগ করছে এগুলো এখনো, সেটা আমাদের বুকেও দগদগ করছে। কাজে আমরা সেই শক্তিমান জাতি, আমরা লড়াই করব। সংলাপ শেষে আইন উপদেষ্টা জানান, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে ঐক্য তৈরি হয়েছে তা অটুট রয়েছে। সবাই মিলে ব্যাপক শক্তিশালী বাংলাদেশকে দুর্বল, শক্তিহীন, নতজানু ভাবার কোনো রকম অবকাশ নাই। এটা এই জাতীয় ঐক্যমতে, এটা একটা জাতীয় সমাবেশের মধ্যে দিয়ে, সকল রাজনৈতিক সমাবেশের মধ্যে দিয়ে এই বার্তা প্রকাশ করতে, এই বার্তা জানিয়ে দিতে বলা হয়েছে। উপদেষ্টা আরও জানান, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অস্তিত্ব রক্ষায় ঐক্যমতে পৌঁছেছে সবাই। সবাই এক, সবচেয়ে উপরে দেশ। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে এক থাকার প্রত্যয় জানিয়েছে রাজনৈতিক দলগুলো। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে একথা জানিয়েছেন নেতারা। ষড়যন্ত্র বন্ধ করতে সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। আর জামাত বলেছে, যে কোনো চরমপন্থায় এক চুল ছাড় দেবে না তারা। এছাড়া দেশি বিদেশি চক্রান্তের বিরুদ্ধে কৌশলে এগোনোর পরামর্শ অন্যান্য দলের নেতাদের। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রায় সব রাজনৈতিক দলের সঙ্গেই আলাদাভাবে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেসব বৈঠকে সংস্কার আর নির্বাচনই ছিল মূল আলোচ্য। বুধবারই প্রথম জাতীয় ঐক্য ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে একসঙ্গে অংশ নেয় প্রায় সব দল। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল 4টার পর শুরু হওয়া বৈঠক চলে প্রায় 3 ঘণ্টা। দেশের স্বার্থে এক কাতারে থাকতে চান সবাই। যে কোনো চরমপন্থায় এক চুল ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। আমরা বলেছি যে অতি দ্রুত সংস্কার সাধন করে নির্বাচনের জন্য একটি রোডম্যাপ দেওয়া, যাতে করে জনগণ একটি রোডম্যাপ পেলে নির্বাচনমুখী হয়ে গেলে যে সকল ষড়যন্ত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন, এইসব ষড়যন্ত্র আর কেউ করতে সাহস পাবে না। ক্লিয়ারলি আমরা জানিয়ে দিয়েছি, এক্সট্রিমিজম বা চরমপন্থা যে দিক থেকেই আসুক আমরা তাকে ঘৃণা করি। এটাকে আমরা কোনো অবস্থায় প্রশ্রয় দিব না এবং মেনে নেব না। এটা যে রূপ নিয়েই আসুক, সকল রূপের আমরা চরমপন্থাকে আমরা ঘৃণা করব এবং প্রশ্রয় আমরা দিব না কেউ। এই ব্যাপারে আমরা সকলে একমত হয়েছি। সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির চেষ্টা হচ্ছে উল্লেখ করে ভারতের কড়া সমালোচনা করেন নেতারা। ষড়যন্ত্র মোকাবিলায় সরকারকে কৌশলী হওয়ার তাগিদ দেন। এই ঐক্যের প্রকাশ হিসেবে সারা দেশে একটা দিবসে আমরা জাতীয় পতাকা হাতে আমরা সবাই দাঁড়াবো। এই বিষয়ে হয়তো দ্রুতই সিদ্ধান্ত আসতে পারে। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের গণমাধ্যম এবং বাংলাদেশের ডায়াসপোরা কমিউনিটি যারা বিভিন্ন দেশে ছড়িয়ে আছে এবং আমাদের আন্তর্জাতিক গণমাধ্যম সহ বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানে যারা কর্মরত, তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়ায় এই অপপ্রচার এবং প্রপাগান্ডার বিরুদ্ধে একটা সঠিক ক্যাম্পেইন করার জন্য আলোচনা হয়েছে। ঐক্যের লক্ষ্যে বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সঙ্গেও বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। মাহমুদ মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে অপপ্রচার চলছে বলে মনে করছেন সনাতন ধর্মের নেতারা। তাদের মতে পশ্চিমবঙ্গের প্রতিবাদ সমাবেশগুলো ভোটের রাজনীতি।
এ বিষয়ে দেশের সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারা বলছেন, অপপ্রচারের ফাঁদে পা দিলে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ তৈরি হবে। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারের পতন হয়। বিক্ষুব্ধ জনতার তোপের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন পতিত সরকারের প্রধান শেখ হাসিনা। আজ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি লাইভ টেলিভিশনে কচুকাটা করা হচ্ছে হিন্দুদেরকে। এরপর থেকেই ভারতীয় গণমাধ্যমগুলো দেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের একের পর এক অভিযোগ তুলে ধরছে। এমনকি ছাত্রদের নিজেদের মধ্যে সংঘর্ষকে সাম্প্রদায়িক সংঘর্ষ হিসেবে চালিয়ে দিচ্ছে। যে কোনো অপ্রীতিকর ঘটনাকেই সাম্প্রদায়িকতা রং দেওয়ার চেষ্টা চালাচ্ছে। হিন্দু নেতারা বলছেন, ভারতীয় গণমাধ্যমে যে চিত্র দেখানো হচ্ছে তার সাথে বাস্তবতার কোনোই মিল নেই। 5 আগস্টের পরে যেসব হামলার ঘটনা ঘটেছে সেগুলোর বেশিরভাগই রাজনৈতিক, এর সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। অতিরঞ্জিত করে ভারতীয় মিডিয়া অপপ্রচার করার কারণে এটা বেশি অতিরঞ্জিত হয়ে গেছে আর কি। আমি মনে করি 5 আগস্ট থেকে 20 আগস্টে একটা অস্থিতিশীল দেশ পার করছিল, যেহেতু তখন প্রশাসন ছিল না। জাতীয় হিন্দু মহাজোট মনে করে, দেশে হিন্দু নির্যাতনের গুজব ছড়িয়ে পশ্চিমবঙ্গে যেভাবে মাঠ গরম করা হচ্ছে তা কেবলই তাদের ভোটের রাজনীতি, আর এতে ইন্ধন দিচ্ছে পতিত সরকারের দোসররা। ওনারা ওখানে চেষ্টা করে যে বাংলাদেশে মাইনরিটিদের নিয়ে নির্যাতনের কাহিনী যত বেশি বলতে পারবেন তত বেশি ওখানকার হিন্দুদের ইউনিটি করে মুসলিম বিরোধী একটা সেন্টিমেন্ট তৈরি করে বিজেপি ক্ষমতায় আসবেন। কারণ হলো ওখানে কিন্তু ক্ষমতার রাজনীতি বেশি, নীতি নৈতিকতা অতটা বেশি না। জ্যেষ্ঠ সাংবাদিকরা বলছেন, উপমহাদেশে এক সময়ে ভারতের সাংবাদিকতা নিয়ে গর্ব হতো, সেই জায়গায় সাম্প্রদায়িক রং দিয়ে গুজব ছড়ানো দুঃখজনক। এই 5 আগস্টের পরে যা ঘটেছে বা ঘটছে তাকে কেন্দ্র করে ভারতীয় মিডিয়ায় যে অপপ্রচার চলছে তা দুই দেশের সম্পর্কে কিন্তু মারাত্মক প্রভাব ফেলেছে, টানাপোড়েন চলছে, এটা অস্বস্তি কাজ করছে, তিক্ততা আরো বাড়ছে। ভারতের সাংবাদিকদের বাংলাদেশে এসে হিন্দু নির্যাতনের অভিযোগ ও বাস্তব অবস্থা নিয়ে প্রতিবেদন করার আহ্বান জানিয়েছেন দেশের সচেতন মহল। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 6 বছর ধরে হোল্ডিং ট্যাক্স দিচ্ছে না বসুন্ধরা আবাসিকের কেউ, অথচ ফ্ল্যাট ও ভবন মালিকদের কাছ থেকে প্রতি মাসে ফি আদায় করছে বসুন্ধরা গ্রুপ। 6 বছরে 300 কোটি টাকার বেশি তুলেছে বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটি। এবার তাদের কাছ থেকে ট্যাক্স আদায়ে কঠোর হচ্ছে সিটি কর্পোরেশন। এরই মধ্যে বকেয়া পরিশোধে চিঠি দেওয়া শুরু করেছে ডিএনসিসি। 2018 সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হয় বসুন্ধরা আবাসিক এলাকা, কিন্তু 6 বছর ধরে হোল্ডিং ট্যাক্স দিচ্ছে না বসুন্ধরার বাড়ির মালিকেরা, অথচ প্রতি মাসেই বসুন্ধরা গ্রুপকে ট্যাক্স বাবদ ফি দেন ফ্ল্যাট ও ভবন মালিকরা। সেই টাকা আদায় করা হয় বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে। আবাসিক ভবনের প্রতি বর্গফুটের জন্য মাসে 60 থেকে 80 পয়সা এবং বাণিজ্যিকের জন্য 1 টাকা 80 পয়সা দিতে হয় ওয়েলফেয়ার সোসাইটিকে। সেই হিসাবে 11,000 ফ্ল্যাট ও ভবন মালিকের কাছ থেকে বছরে আদায় 50 কোটি টাকারও বেশি, অর্থাৎ 6 বছরে তোলা হয়েছে 300 কোটি টাকার বেশি। কিন্তু তাদেরকে আর ছাড় দেবে না সিটি কর্পোরেশন। হোল্ডিং ট্যাক্স আদায় করতে বসুন্ধরায় ফ্ল্যাট ও ভবন মালিকদের চিঠি দিচ্ছে ডিএনসিসি। আমরা বিল্ডিংটা করছি রাজুকের কাছ থেকে প্ল্যান নিয়ে, আমরা বাস করি এই সিটিতে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ট্যাক্সটা সিটি কর্পোরেশনকে দেওয়া উচিত। বসুন্ধরা যে ট্যাক্সটা ধরতে চাওয়াটা এটা আমাদের কাছে সো মাছ বেশি হয়ে গেছে। আমরা এটার জন্য এখন বুঝে নিতে যে বসুন্ধরা এগেনস্টে কোনো কথা বলা যায় না, ও যেটা করে সেটাই। তো যদি সরকার যদি এখানে ইনভলভ হয় তাহলে ওর তো কিছুটা কমবে। কর্পোরেশন জানায় বসুন্ধরা আবাসিকে ট্যাক্স ধার্য হবে 2018 সাল থেকে, মালিকদের পরিশোধ করতে হবে বকেয়া টাকাও। বসুন্ধরা কর্তৃপক্ষের একটা কথা ছিল যে এখনও রাজুক ওনাদের কাছে এটা হ্যান্ডওভার করে নাই, বাট আমরা দেখেছি যে ব্লক টু ব্লক হিসাব করলে কতগুলো ব্লক কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে, সুতরাং সেগুলোর ক্ষেত্রে আমরা ট্যাক্স আদায়ের কাজ করতে পারি। আমরা ওই সব ব্লকগুলোতে নোটিশ দিচ্ছি এবং জনগণ যারা বাসিন্দারা তারা সাড়াও দিচ্ছেন। বসুন্ধরা গ্রুপের দাবি, সিটি কর্পোরেশনকে ট্যাক্স না দেওয়ার অনুমতি দিয়েছে রাজুক, আর ওয়েলফেয়ার সোসাইটি বলছে মালিকদের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে তা দিয়ে আবাসিকের উন্নয়নে খরচ করেছে গ্রুপ। এখানে যে কালেকশনগুলো হয় এই কালেকশনগুলো দিয়ে এখানে রাস্তাঘাট, ড্রেন
সৌন্দর্যবর্ধন এই সমস্ত কাজ হচ্ছে। এই কাজগুলো করার ক্ষেত্রে সোসাইটির সঙ্গে বসুন্ধরা কর্তৃপক্ষের একটা সমঝোতা একটা ইয়ে আছে আর কি, সমন্বয় করে কাজ করে আর কি। ভবন মালিকরা বলছেন বাড়ি তৈরির সময় উন্নয়নের নামে টাকা নেয় বসুন্ধরা। ফ্ল্যাট বিক্রি করতে গেলেও টাকা দিতে হয়। এরপরও প্রতি মাসে ফি নিচ্ছে বসুন্ধরা গ্রুপ, কিন্তু সিটি কর্পোরেশন কিছুই পাচ্ছে না। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারত বাংলাদেশ পরিস্থিতির ওপর নজর রাখছে চীন, জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। বুধবার রাতে রাজধানী গুলশানে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাতের পর একথা জানান তিনি। সে সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। পরে এই বৈঠক নিয়ে জানান আলতাফ হোসেন চৌধুরী। বিএনপি নেতা আরও জানান, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া চীনে যেতে চাইলে তাকে স্বাগত জানাবে দেশটি। বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান আলতাফ হোসেন। বাংলাদেশ চায়না রিলেশন, বাংলাদেশ সাউথ এশিয়া রিলেশন, এ নিয়ে হালকা কথাবার্তা হয়েছে। ইদানিং ইন্ডিয়াতে যে ঘটনাগুলো ঘটেছে বা ইসকনকে নিয়ে বাংলাদেশে ঘটনা ঘটেছে, এ নিয়ে বিস্তারিত আলাপ হয়নি, কিন্তু তারা প্রত্যেকটা জিনিস জানে। ডেঙ্গুতে 24 ঘন্টায় আরও 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এই রোগে আক্রান্ত হয়ে 509 জন মারা গেলেন। মারা যাওয়া 5 জনের মধ্যে 2 জন ঢাকা উত্তর, 1 জন ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা, বাকি 2 জন ঢাকার বাইরের। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। একদিনে নতুন করে হাসপাতালে ভর্তি 629 জন। জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগী 94,314 জন। 24 ঘন্টায় আক্রান্ত রোগীর মধ্যে প্রায় 36% নারী এবং 64% পুরুষ। একদিনে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন 752 জন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেলেন 91,374 জন ডেঙ্গু রোগী। স্ত্রী মিতু হত্যা মামলায় প্রায় 3.5 বছর পর জামিনে মুক্ত হলেন সাবেক এসপি বাবুল আক্তার। বুধবার বিকেল 5:30টার দিকে চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। বাবুল আক্তারের আইনজীবীর দাবি, আইনি লড়াইয়ে এক ধাপ বিজয় পেলেন তারা। শিগগিরই বাবুল আক্তার এই মামলা থেকে খালাস পাবেন। তবে কারাগার কর্তৃপক্ষের নিষেধ থাকায় গণমাধ্যমে কথা বলেননি বাবুল আক্তার। এর আগে 2021 সালের 12 মে স্ত্রী মাহমুদা খানম মৃত্যু হত্যা মামলায় প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার হন বাবুল আক্তার। এরপর থেকে কারাগারে ছিলেন তিনি। গত 27 নভেম্বর বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। পরীক্ষা নিরীক্ষার জন্য দেশের একমাত্র ভেনম রিসার্চ সেন্টার থেকে চট্টগ্রাম থেকে সাপের বিষ পাঠানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থায়। বিষের গুণগত মান পরীক্ষার পরেই জানা যাবে প্রতিষেধক তৈরিতে সাফল্যের পথে কতটা এগুলো বাংলাদেশ। অপেক্ষার ভেতরেও থেমে নেই ভেনম রিসার্চ সেন্টারের বিষ সংগ্রহ। প্রতি মাসে 2 বার সাপের বিষ সংগ্রহ করে চলছে বাংলাদেশি গবেষকেরা। ভেনম সেন্টারে প্লাস্টিকের বাক্সের মুখ খুলতেই নিজের অস্তিত্ব জানান দেয় বিষাক্ত রাসেলস ভাইপার। সাপটির মাথায় ধাতব লাঠি দিয়ে চাপ দিয়ে ঢোকানো হয় কাঁচের পাইপে। অন্য প্রান্তে সাপটি মাথা বের করতেই বিশেষ কায়দায় বিষদাঁত চেপে ধরা হয় ছোট্ট জারে। বের হয়ে আসে কয়েক ফোঁটা বিষ। এভাবে শঙ্খিনী, শঙ্কুচূড় সহ বাংলাদেশি 11 প্রজাতির সাপ থেকে মাসে 2 বার সংগ্রহ করা হচ্ছে বিষ। অল্প অল্প করে সংগৃহীত এসব বিষ বিশেষ উপায়ে সংরক্ষণও করা হচ্ছে। এই অঞ্চলে সাপে কাটা রোগীর চিকিৎসায় বিষ থেকেই উৎপাদন হবে প্রতিষেধক। গুণগত মান বের করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পাঠানো হয়েছে বিষের নমুনা। সামনে আরও 5-7 বছর বৈজ্ঞানিক গবেষণা করার জন্য যত দূর বিষ দরকার আমাদের কাছে তত দূর আছে। আমরা কিছুদিন আগে WHO-কেও কিছু ভেনম সাপ্লাই করেছি। দেশে বর্তমানে আমদানি করা প্রতিষেধক ব্যবহার করা হয়, যা অঞ্চলভেদে সাপের বিষের সাথে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় সঠিকভাবে কাজ করে না রোগীর শরীরে। এই প্রেক্ষাপটে 2018 সালের মার্চ মাসে 4টি সাপ দিয়ে শুরু হয়েছিল এই ভেনম রিসার্চ সেন্টার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসরণ করেই প্রতিষেধক তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন গবেষকরা। ভেনম কোয়ালিটি হচ্ছে নিউরোটক্সিক এবং ভেনমের পরিমাণ খুবই কম দেয় এবং এদের দাঁতও ছোট হয়, যে রোগীকে যদি বাইট করে এদের বাইট মার্কও অনেক সময় খুঁজে পাওয়া যায় না। ভেনম কালেকশন করার জন্য যে
পদ্ধতিগুলো বিশ্বে প্রচলিত, সায়েন্টিফিক কমিউনিটিতে যে পদ্ধতিগুলো প্রচলিত তার ভেতরে সবথেকে সহজ এবং সবথেকে নিরাপদ পদ্ধতি আমরা যেটা অ্যাপ্লাই করলাম। স্বাস্থ্য অধিদপ্তরের অর্থায়নে পরিচালিত এই প্রকল্প সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক বছর পর বাণিজ্যিকভাবে প্রতিষেধক উৎপাদনে যেতে পারবে বলে মনে করছেন গবেষকরা। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সংবিধান সংস্কারে সারা দেশে জনমত জরিপ চলবে 5 থেকে 10 ডিসেম্বর পর্যন্ত। কমিশনের পক্ষে জরিপ করবে পরিসংখ্যান ব্যুরো। কোনো অভ্যুত্থানের মুখে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সংবিধান সংস্কারে কমিশন গঠন করা হয়। এ নিয়ে বিভিন্ন সংগঠন ও সংবিধান বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় চালিয়ে যাচ্ছে কমিশন। একই সাথে ওয়েবসাইটের মাধ্যমে সংবিধান সংস্কারে নাগরিকদের মতামত নেওয়া হয়েছে, যেখানে মতামত দিয়েছেন 50,573 জন। এছাড়া রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও লিখিত মতামত গ্রহণ করেছে কমিশন। এসবের ভিত্তিতে সংবিধান সংস্কারের সুপারিশ সহ প্রতিবেদন তুলে ধরবে তারা। বিসিএস সহ সব সরকারি চাকরি এবং ব্যাংক বীমা প্রতিষ্ঠানে নিয়োগের আবেদন ফি সর্বোচ্চ 200 টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বিসিএসের প্রতিবন্ধী আবেদনকারীদের বাড়তি কোনো অর্থ দিতে হবে না। সচিব কমিটির সভা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলিসুর রহমান এই তথ্য জানান। বলেন, বিসিএসে আবেদনের ক্ষেত্রে আগে ছিল 700 টাকা, নতুন সিদ্ধান্ত অনুযায়ী এটা হবে 200 টাকা। বিসিএসে চাকরি প্রার্থীদের আবেদনের ফি কমানোর বিষয়ে পিএসসি থেকে আদেশ জারি করা হবে বলেও জানান সিনিয়র সচিব। এছাড়া ব্যাংক, বিমা, আধা সরকারি যে কোনো প্রতিষ্ঠানে চাকরির আবেদন ফি সর্বোচ্চ 200 টাকা নির্ধারণ করা হয়েছে। 1 সপ্তাহের মধ্যে ফি কমানোর প্রজ্ঞাপন জারি হবে বলেও জানান তিনি। প্লাস্টিক দূষণের ভয়াবহতা বন্ধ ও সচেতনতায় কক্সবাজার সৈকতে তৈরি হয়েছে 62 ফুট উঁচু প্লাস্টিকের দানব। এতে ব্যবহার হয়েছে 10 টন প্লাস্টিক বর্জ্য। সিগল পয়েন্টে দানবকে দেখতে ভিড় করছেন পর্যটকেরা। আগামী 4 মাস সাগর পাড়ে দেখা মিলবে এই দানবের। উচ্চতায় 6 তলা ভবনের সমান এই দানব তৈরিতে ব্যবহার হয়েছে ফেলে দেওয়া প্লাস্টিক। সমুদ্রে প্লাস্টিক দূষণের ভয়াবহতা বন্ধে মানুষকে সচেতন করতে কক্সবাজার সমুদ্র সৈকতে নির্মিত হয়েছে বিশাল আকৃতির এই দানব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের একদল সাবেক ও বর্তমান শিক্ষার্থীর 12 দিনের প্রচেষ্টায় তৈরি হয়েছে 62 ফুট উচ্চতার এ ভাস্কর্য। এতে ব্যবহৃত হয়েছে 10 মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য। উদ্যোক্তারা বলছেন, স্থানীয়দের পাশাপাশি প্রতি বছর লাখো পর্যটকের সমাগম ঘটে কক্সবাজারে। সমুদ্রে ঘুরতে গিয়ে ছুঁড়ে ফেলা প্লাস্টিক বর্জ্য উদ্বেগজনক হারে বাড়াচ্ছে দূষণ, হুমকির মুখে পড়েছে পরিবেশ প্রতিবেশ। সমুদ্র সৈকতে লক্ষ লক্ষ পর্যটক বেড়াতে আসেন, তাদেরকে আমরা প্লাস্টিক সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারের ব্যাপারে নিরুৎসাহিত করতেছি এবং তাদের পরিবারকে আমরা সচেতন করছি প্লাস্টিক ব্যবহার না করতে। ব্যক্তি পর্যায়ে সচেতনতা বাড়ানো গেলে প্লাস্টিকের ভয়াবহতা রোধ করা যাবে বলে মন্তব্য জেলা প্রশাসকের। মূল উদ্দেশ্য সচেতনতা, ব্যক্তি পর্যায়ের সচেতনতা তৈরি হলেই কেবলমাত্র আমরা প্লাস্টিকের প্রকৃতভাবেই প্লাস্টিককে নিরসন করতে পারবো, প্লাস্টিকের যে ভয়াবহতা এটাকে আমরা প্রশমিত করতে পারবো। কক্সবাজার ভ্রমণে এসে পরিবেশ সচেতনতার এই প্রচারণা দেখে মুগ্ধ হচ্ছেন পর্যটকরা। কক্সবাজার এসে এরকম একটা দানব আকৃতির যে প্লাস্টিক বা এই ধরনের ময়লা আবর্জনার বিরুদ্ধে যে একটা প্রতিবাদ হচ্ছে যে প্রতীকীয় যে প্রতিবাদটা দেখতে পাচ্ছি, এটা আসলেই আমাকে মুগ্ধ করছে। শুধুমাত্র কক্সবাজার বলে নয়, আর আমাদের আসলে অন্যান্য জায়গায় বাংলাদেশে আরও অনেক জায়গায় আমাদের এই প্রতিবাদটা নিজেদের মধ্যে তৈরি করা উচিত। প্লাস্টিক দানব ভাস্কর্যের পাশে বিদ্যানন্দের পক্ষ থেকে প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর খোলা হয়েছে, যেখানে প্লাস্টিকের বিনিময়ে বাজার করতে পারবে নিম্ন আয়ের মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী বছরের শেষেই মেট্রো রেল চলবে কমলাপুর পর্যন্ত। এ পর্যন্ত মেট্রো রেলের মতিঝিল কমলাপুর রুটে নির্মাণ কাজ শেষ হয়েছে 45%। কর্তৃপক্ষের আশা, কমলাপুর পর্যন্ত ট্রেন চালু হলে দিনে চলাচল করতে পারবে 5 লাখের বেশি যাত্রী। এমন কর্মযজ্ঞ কমলাপুর মেট্রো রেল স্টেশন এলাকায়। পালা বদলে দিনরাত পুরোদমে চলছে নির্মাণ কাজ। মেট্রো রেলে লাইন 6 শুরু উত্তরা থেকে, শেষ হবে কমলাপুরে। এরই মধ্যে পুরোপুরি যাত্রী সেবা চালু রয়েছে মতিঝিল পর্যন্ত। রাজনৈতিক অস্থিরতায় মতিঝিল থেকে কমলাপুরের কাজে কিছুটা সমস্যা হলেও এখন আর নেই। 1.16 কিলোমিটারের এ অংশে 39টি পিলারের মধ্যে নির্মাণ শেষ হয়েছে 30টির। মোট 27টির মধ্যে কাজ শেষ হয়েছে 2টি স্প্যানের।
স্টেশনের সকল পিলারের কাজও শেষ। কর্তৃপক্ষ বলছে আগামী বছরের মাঝামাঝিতে পুরো নির্মাণ কাজ শেষ করা যাবে। বাইরের তো অনেকটুকু হয়ে গেছে, আর আন্ডারগ্রাউন্ডের কাজ তো প্রায় শেষ। আন্ডারগ্রাউন্ড মানে পাইলিংয়ের কাজ বলছি, প্রায় শেষের দিকে কয়েকটা পাইলিংয়ের কাজ বাকি আছে। মেয়াদ আরও মানে আগামী বছরের 25শে ডিসেম্বর পর্যন্ত আছে, তো এর আগে বোধ হয় সমাপ্ত হবে আর কি। লাইন 6-এর মতিঝিল টু কমলাপুর এক্সটেনশন যেটা। বিশেষজ্ঞরা বলছেন কমলাপুর রেল স্টেশন একই জায়গায় হওয়ায় রাজধানীর বাইরে থেকে এসে মেট্রোর সুবিধা পাওয়া যাবে সহজেই। পুরো লাইনে ট্রেন চলাচল শুরু হলে আশেপাশের অনেক জেলার যাত্রীরাও উপকৃত হবে। যেহেতু দূরপাল্লার কমলাপুর রেল স্টেশন আন্তঃসংযোগ করছে, এদিকে মেট্রো রেল যেয়ে যখন কমলাপুরে যুক্ত হবে তখন ঢাকার ভিতরে ঢোকা এবং ঢাকা থেকে কমলাপুর পর্যন্ত যাওয়ার যে যাতায়াত ব্যবস্থাপনা, সেখানে একটা বড় পরিবর্তন আসবে। তো এবং উন্নত দেশেও কিন্তু আসলে এ ধরনের মাল্টি মডাল হাব যেটা বলা হয়, সেটাকে ঘিরেই কিন্তু আসলে নগরকেন্দ্রিক পরিবহন ব্যবস্থা তৈরি হয়। উত্তরা থেকে মতিঝিল অংশে মেট্রো রেলে প্রতিদিন চলাচল করছে 3.5 লাখ যাত্রী। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।